সমুদ্রের নীল জলরাশির মাঝে অসম্ভব একটা প্রশান্তি খুঁজে পাওয়া, সুবিশাল পাহাড় থেকে সমুদ্রের মুগ্ধতা উপভোগ করা, পড়ন্ত বিকেলে শীতল বাতাস এবং শান্ত পানির সংমিশ্রণে অসম্ভব সুন্দর একটা রাত উপভোগ করে আবারও রওনা হচ্ছি ব্যস্ততার নগরী ঢাকার উদ্দেশ্যে। এবারের কক্সবাজার ঢাকা ভ্রমণ পথে আমার যাত্রা সঙ্গী হিসেবে থাকছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের এই স্লিপার বাসটি। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভ্রমণ কাহিনী। কখনো কবে মেঘের সাথে মিল হলো কেন। হ্যালো এভরিওয়ান, আমি ধ্রুব আর এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের হোটেল লং বিচের ঠিক অপোজিট প্রান্তে। হোটেল লং বিচের ঠিক অপোজিট প্রান্তে ইম্পেরিয়াল এক্সপ্রেসের অফিসিয়াল যে কাউন্টারটি কক্সবাজারে সেটি অবস্থিত। আর এই হোটেল লং বিচের সামনে থেকে রাত 11টায় ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি ফুল ফ্ল্যাট বেডের স্লিপার বাসে আমি রওনা করছি ঢাকার উদ্দেশ্যে। বাসের টাইম রাত 11টায় থাকলেও রাত 10টা 40-এর মধ্যে আমার বাসটি হোটেল লং বিচের ঠিক অপোজিট প্রান্তে অফিসিয়াল যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারের সামনে পৌঁছে যায়। আমার বাসের সামনে ইম্পেরিয়াল এক্সপ্রেসের হুন্দাইয়ের একটি বাস চলে এসেছে। এই বাসের শিডিউল রাত 10:30 থাকলেও এইখানে বাসের আসতে আসতেই প্রায় 10টা 50 হয়ে গিয়েছে। বাসের প্যাসেঞ্জাররা ওঠার আগেই চলুন বাসের ভেতরের অংশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। বাসের ভেতরেরটা বেশ ওয়েল ডেকোরেটেড আর সিটগুলো যথেষ্ট সুন্দর, আর ভেতরের দিকের ব্লু একটা লাইট ইউজ করার কারণে পুরো সিটগুলো ব্লু একটা ভাইবের সৃষ্টি করেছে। এই পাশে বাসের সিঙ্গেল সিট আর এ পাশে বাসের ডাবল সিট গুলো। এই বাসের 2:1 ফরমেশনে 30টি সিট রয়েছে। সিটের পেছনের দিকে মোবাইল চার্জিং পয়েন্ট এবং হোল্ডার অর্থাৎ মোবাইল হোল্ডার, এবং সিটগুলোর উপরের দিকে এসির ভেন্ট, রিডিং লাইট রয়েছে এবং পায়ের দিকটাতে শু বক্সের ব্যবস্থা রয়েছে। বাসের মধ্যবর্তী রোতে বেশ ভালো স্পেস রয়েছে এবং উপরের দিকে বেশ ভালো লাইটিং রয়েছে। এই বাসে সর্বমোট 30টি আসন রয়েছে এবং এই আসনগুলো সবগুলো ফ্ল্যাট বেডের। এই বাসটি ইম্পেরিয়ালের বহরে যুক্ত হয়েছে 3 থেকে 4 মাস, যার কারণে বাসের ভেতরেরটা এতটাই সুন্দর মনে হচ্ছে যে মাত্র নতুন বাস বের হয়েছে। আর এই হলো বাসের একেবারে সামনের অংশ অর্থাৎ বাসের ড্যাশবোর্ড। এই জায়গাতে ছোট্ট একটা মনিটর রয়েছে বাসের পেছন দিকে যে ক্যামেরা সেটা দেখার জন্য। এছাড়া মাউথ স্পিকার সহ অনেক রকমের সুবিধা রাখা হয়েছে। ঘড়ির কাঁটা রাত 11টা 29 আর এখন রয়েছে ডলফিন মোড়ে। ডলফিন মোড় থেকে আমার বাসটি ছেড়ে যাবার কথা ছিল রাত 11টা 15-তে, কিন্তু সেখান থেকে ছাড়তে ছাড়তে প্রায় 17 মিনিট লেট অর্থাৎ রাত 11টা 32-এ আমরা রওনা করি ব্যস্ততম নগরী ঢাকার উদ্দেশ্যে। ডলফিন মোড়ে দেরি হবার কারণ একজন প্যাসেঞ্জার ভুল করে আমাদের এই বাসটিতে না উঠে অন্য একটা ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসে উঠে যায়। কেননা রাত্রেবেলা উভয় দিক থেকে অর্থাৎ ঢাকা থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে ঢাকা আসার সময় অনেকগুলো বাসই রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেসের। তবে ভুলগুলো হয় মূলত কক্সবাজারেই, কারণ ডলফিন মোড়ে যে বাসগুলো দাঁড়িয়ে থাকে দেখা যায় একই কোম্পানির 8-10টা বাস দাঁড়িয়ে থাকে। তো যারা প্যাসেঞ্জার তারা আসলে বাসের যে নাম্বার থাকে সেটা ভুল করে ফেলে, যার কারণে এই ভুলটি হবার কারণে আজ আমাদের একটু দেরি হয়েছিল। ডলফিন মোড়ের পরে উভয় পাশে রাস্তা মোটামুটি খালি ছিল, কেননা প্রায় 11:30 অতিক্রম করেছে। অনেকগুলো বাস কোম্পানির বাসই চলে গিয়েছে ঢাকার উদ্দেশ্যে। আজ ইম্পেরিয়ালের কক্সবাজার টার্মিনালের অপোজিটে যে কাউন্টার সেখানে পৌঁছে গেছি। এইখানেও আজ কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে আমাদের বাসের। এই কাউন্টারে 5 মিনিট অপেক্ষার পরে আমরা আবারও রওনা করি ঢাকার উদ্দেশ্যে। তবে এই দিকেও রাস্তাঘাট বেশ ভালোই খালি ছিল এবং এই জায়গাতে অনেকগুলো বাস কোম্পানির কাউন্টার থাকলেও বাস একেবারে নেই বললেই চলে। আমি আজ ইম্পেরিয়াল এক্সপ্রেসের যে বাসটিতে ভ্রমণ করছি এই বাসটি অশোক লেল্যান্ডের 12 MV সিরিজের চেসিসের উপরে নির্মিত, আর এই চেসিসটি এয়ার সাসপেনশন সংবলিত। আর এই বাসটিকে অনেকেই সৌরজগৎ বাস বলেও চেনেন, কেননা এই বাসের সাইড বডিতে যে পেইন্ট স্কিন অথবা যে স্টিকার রয়েছে সেগুলো সম্পূর্ণ সৌরজগতের আদলেই তৈরি করা হয়েছে, যার কারণে এই বাসটি অনেকটা পপুলার। আর এই বাসের যে সিরিয়াল নাম্বার তা হলো 666। ইম্পেরিয়ালের ঢাকা কক্সবাজার এই রুটটিতে বর্তমানে হুন্দাই বাস দিয়ে ট্রিপ পরিচালনা করে থাকে তারা। এই বাসের প্রত্যেক সিটের ভাড়া যেমন 1600 টাকা, এই ফ্ল্যাট বেডের স্লিপার বাসেরও প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা, আর বিজনেস ক্লাস যে চেয়ার কোচগুলো রয়েছে সেগুলোর ভাড়া 1400 টাকা। বর্তমানে কক্সবাজারের মতো এমন একটা ব্যস্ত রাস্তায় সবচেয়ে বেশি চলাচল করে স্লিপার বাসগুলো, আর যাত্রীরাও স্লিপার বাসে একটু বেশি ভ্রমণ করে থাকে, কেননা বর্তমানে যে কোম্পানিগুলো ট্রিপ পরিচালনা করে স্লিপার বাস দিয়ে তাদের মোটামুটি বেশ ভালোই যাত্রীর চাপ থাকে। আর বৃহস্পতিবার, শুক্রবার বা শনিবার হলে তো আর কোনো কথাই নেই। মানুষজন একটা সময় স্লিপার বাসগুলোতে উঠতে চেত না, তবে এখন সবচেয়ে বেশি এই বাসগুলোতেই ভ্রমণ করে থাকে। দেখা যায় হুন্দাইয়ের বাসগুলোতে যেমন 1600 টাকায় টিকিট পাওয়া যায়, এই স্লিপার বাসেও 1600 টাকাতেই টিকিট পাওয়া যায়। তবে হুন্দাইয়ের বাসগুলোতে যেতে হয় বসে, আর এই বাসগুলোতে শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভ্রমণ করতে পারে মানুষজন।
একটা সময় এই টাইপের বাসগুলোর তেমন একটা চাহিদাই ছিল না, তবে এখন প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। এতে ভালো দিক হলো যাত্রীদের, আসলে যাত্রীরা অল্প টাকায় ঘুমিয়ে ভ্রমণ করতে পারে। আর খারাপ দিক হলো মূলত বাসের দিক চিন্তা করতে গেলে, কেননা একটা সময় বাংলাদেশে যে রকম লাক্সারিয়াস সেগমেন্টের বাসগুলো একটু বেশি ছিল, এখন আসলে ওই লাক্সারিয়াস সেগমেন্টের বাসগুলো খুবই কমে গিয়েছে। অর্থাৎ হুন্দাই, স্ক্যানিয়া, ভলভো বা ম্যানের যে বাসগুলো চলাচল করে, গুটি কয়েক বাস চলাচল করে আর খুব অল্প কিছু ব্যানারে। বেশিরভাগ কোম্পানি এই টাইপের স্লিপার বা সুইট ক্লাসের বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে ঢাকা কক্সবাজার রুটটিতে। প্রথমত ডলফিন মোড় থেকে বাসটি ছাড়তে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো লেট হয়ে গিয়েছে এবং এই বাসটি যাবে গাবতলী পর্যন্ত, যার কারণে বাসের গতি মোটামুটি বলা যায় শুরু থেকে 80-90 এর মতো ছিল। আমরা আজ সর্বপ্রথম ওটি খাই হানিফ এন্টারপ্রাইজের কাছে। হানিফের একটি কক্সবাজার থেকে ঢাকাগামী নন এসি হিনো একে 1J সিরিজের বাস মোটামুটি 100 কিলোমিটার প্লাস গতিতে আমাদের ওভারটেক করে এগিয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে এই বাসটি গায়েব হয়ে যায়, এতটাই গতি ছিল ওই বাসটির। একটু বলে রাখি, আমরা যখন ঢাকা থেকে কক্সবাজারে এসেছিলাম তখন আমরা যে বাসটিতে আসছিলাম সেই বাসটিতে ডাকাত আক্রমণ করেছিল, তবে উপরওয়ালার রহমতে কোনো বিপদ হয়নি, আমরা সাবধানে চলে আসতে পেরেছি ওই জায়গা থেকে। তবে যখন কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলাম তখন সর্বপ্রথম এতদিনের আমার ট্রাভেলিং লাইফে সর্বপ্রথম কোনো বাস ড্রাইভারের সাথে আমার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তার কারণটা হলো, যখন বাস ছাড়বে তার পূর্বে আমি গাইড সাহেবকে বলে দিয়েছি যে ভাই আমাকে একটু সুযোগ করে দিন, আমি কিছু ফুটেজ নেব, অর্থাৎ ট্রাভেল ব্লগের জন্য। গাইড সাহেব রাজি হলো। বাস যখন ছাড়বে সেই মুহূর্তে বাসের যিনি ড্রাইভার ছিলেন তিনি একেবারে রাজি ছিলেন না। ওনার কথা, আপনি বাসের সামনে বসতে পারবেন না বা ভিডিও করতে পারবেন না। তবে প্রথমের দিকে আমার সাথে তার কথা কাটাকাটি হলো, পরবর্তীতে তিনি আমাকে এই বিষয়টি একেবারে খুলে বুঝিয়ে দেন। অর্থাৎ যদি কোনো বাস অ্যাক্সিডেন্ট হয়, যারা বাসের স্টাফ রয়েছে বা ড্রাইভার তারা তো আসলে বোঝে যে অ্যাক্সিডেন্ট হবার পরে কোন অবস্থা থেকে বাস থেকে বেরিয়ে যেতে হবে, তাদের ওই মুহূর্তে কোনো রকম ঝামেলা বা কোনো বিপদ ঘটে না। কিন্তু সামনে যদি কোনো প্যাসেঞ্জার থাকে, বাসের কোনো দুর্ঘটনা ঘটলে সেই প্যাসেঞ্জারের বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাই তিনি আসলে সামনের দিকে বসতে পারমিশন দিতে যাচ্ছিলেন না। আমার সামনে বর্তমান এন মল্লিকের যে বাসটিকে দেখতে পাচ্ছেন, এই বাসটি একটি ইকোনমি ক্লাস এসি বাস এবং এই বাসটি কক্সবাজার থেকে ছেড়ে দোহার পর্যন্ত চলাচল করে। এই কোম্পানির আন্ডারে ইকোনমি ক্লাস এসি বাস, বিজনেস ক্লাস এসি বাস এবং সুইট ক্লাস এসি বাসগুলো চলাচল করে। এই বাসটি বিগত 20 মিনিট ধরে আমাদের সামনেই রয়েছে, অর্থাৎ আমরা যখন কক্সবাজার থেকে বের হয়েছি তারও প্রায় আধা ঘন্টা পূর্বে এই বাসটি ছেড়েছে, আমার সামনে দিয়ে এসেছে। তবে এই বাসটি এখন পর্যন্ত আমার সামনে, তাহলে বুঝতে হবে যে ইকোনমি ক্লাস এসি বাস হয়ে এই বাসটি খুব একটা রানিংয়ে অর্থাৎ খুব দ্রুততে এগিয়ে যাচ্ছে তা কিন্তু নয়, খুব নর্মাল স্পিডে এগোচ্ছিল। তবে আমরা যতবারই তাকে ওভারটেক করার চেষ্টা করেছি তখনই সে তার গতি বাড়িয়ে এগিয়ে গিয়েছে সামনের দিকে। আমি আজ যে বাসটিতে ভ্রমণ করছিলাম এই বাসটির সামনের দিকে কিরকম জার্কিং আপনারা দেখতেই পাচ্ছেন, তবে অন্যান্য যে সুইট ক্লাসের বা স্লিপার বাসগুলো রয়েছে সেই বাসগুলোর থেকে অনেকাংশেই কম ঝাঁকি রয়েছে এই বাসটিতে, কেননা এই বাসটি যেহেতু নতুন। তবে এই বাসের সামনে আমার যতটুকু ঝাঁকি লাগেনি, এই বাসের একেবারে লাস্ট রোতে আমার এর চেয়ে বেশি ঝাঁকি লেগেছে ভাঙা রাস্তাগুলোতে। কক্সবাজার থেকে চিটাগং এই রাস্তাটি 2 লেনের এবং রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না। তবে আজ বৃষ্টি নেই এবং রাত্রেবেলা মূলত লবণের ট্রাকগুলো যায় না, যার কারণে রাস্তা ভেজা নেই। তবে যখন লবণের ট্রাকগুলো যায় ওই মুহূর্তে রাস্তা অনেক ভেজা এবং পিচ্ছিল থাকে, ওই মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। তবে এই রুটটিতেই ঢাকা কক্সবাজার গ্রামে যেসব বাসগুলো রয়েছে সেই বাসগুলো বেশিরভাগই অ্যাক্সিডেন্ট করে থাকে। ঘন্টাখানেক সামনে বসার পর আমি চলে এসেছি এখন আমার কেবিনে বাসের ভেতরের নয়েজ কিরকম বা জার্কিং কেমন সেটা দেখানোর জন্য। এই মুহূর্তে খুব একটা নয়েজও নেই বা জার্কিংও নেই, যদিও ভাঙা রাস্তায় একটু জার্কিং ফিল করেছিলাম। তবে এর মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম হোটেল বিরতিতে। ইতিমধ্যে ঘড়ির কাঁটা রাত 1:15। ডলফিন মোড় থেকে ছাড়ার পরে প্রায় 1.5-2 ঘন্টা পরে আমরা আমাদের প্রথম যাত্রা বিরতি পেয়েছি। তবে এই জায়গাতে কক্সবাজার থেকে আমাদের প্রায় 45 মিনিট পূর্বে ছেড়ে আসা স্লিপার বাসটিও ওয়েট করছিল একই হোটেলে।
তবে আমাদের বাসের যিনি ড্রাইভার রয়েছেন তিনি মোটামুটি বেশ ভালোই গতিতে গাড়ি টেনে এসেছেন, যা বোঝা যাচ্ছে। মোটামুটি গাড়ির গতি 90-এর উপরে ছিল। আমি কয়েকবার স্পিড মিটারে চেক করেছিলাম। তবে এত শর্ট রুটে এরকম রানিংটা চালানো খুবই রিস্কি। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হোটেল মাসাবি, যেখানে আমাদের বাস সহ সেজুতি এবং গ্রিন লাইনেরও একটা বাস আমি কিছুক্ষণ আগেই দেখেছিলাম। কক্সবাজার থেকে যেহেতু ঘন্টা দুয়েক আগেই রাতের খাবার খেয়েছি, যার কারণে ক্ষুধা না থাকাতে শুধুমাত্র একটা কফি নিয়ে পুনরায় আমি আবার বাসে উঠে যাই। আমাদের এই হোটেলে যাত্রা বিরতি শেষ, আমরা এখন রওনা হচ্ছি। তবে এই হোটেলে যাত্রা বিরতি 20 মিনিট থাকলেও আমাদের 5 মিনিট বেশি লেগে যায়, অর্থাৎ 25 মিনিট যাত্রা বিরতি শেষ করে এখন আমরা বন্দরনগরী চট্টগ্রাম হয়ে রাজধানী শহর ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা হতে যাচ্ছি। কক্সের থেকে যেহেতু আমাদের বাসের শিডিউল একেবারে শেষের দিকেই ছিল, যার কারণে রাস্তা মোটামুটি বেশ ভালোই ফাঁকা ছিল বলা চলে। কেননা মোটামুটি কক্সবাজার থেকে রাত 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ট্রিপ পরিচালিত হয়। আর আমাদের বাসটি যেহেতু কক্সবাজার টার্মিনাল অতিক্রম করেছে রাত 11টা 40 মিনিট নাগাদ, অর্থাৎ আমাদের বাসের পরে হয়তো কয়েকটা কোম্পানির বাস শুধুমাত্র ছিল। এর আগেই বেশিরভাগ বাসই চলে আসার কারণে রাস্তা মোটামুটি খালি। আর এই মুহূর্তে চট্টগ্রাম বা ঢাকাগামী অর্থাৎ ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে কোনো বাসই কক্সের দিকে যাচ্ছে না, যার কারণে পুরোটা রাস্তা বেশ ভালোই ফাঁকা ছিল। আর এখন আমরা লোহাগড়া অতিক্রম করছি, কিছুক্ষণের মধ্যে আমরা কেরানীহাট পৌঁছে যাব। ঘড়ির কাঁটা রাত 1:45 আর আমরা পৌঁছে গিয়েছি এখন কেরানীহাটে। কেরানীহাট থেকে মূলত এখন সোজা গেলে চট্টগ্রাম এবং ডান দিয়ে গেলে মূলত বান্দরবান শহর। আর এই কেরানীহাট থেকেও আমাদের বাসের আজ আরও 3 জন প্যাসেঞ্জার রয়েছে, যারা অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন। আমাদের বাসের যিনি আজ ড্রাইভার ছিলেন তিনি যে বাস ভালো গতিতে ছোটাচ্ছেন তা আসলে বোঝা যাচ্ছে, কেননা আমার সামনে রয়্যাল কোচের যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটিও কিন্তু কক্সবাজার ডলফিন মোড় থেকে আমাদেরও প্রায় 15 থেকে 20 মিনিট আগেই ছেড়েছিল। এবং এই বাসটিকেও আমরা মূলত কেরানীহাটে অতিক্রম করেছিলাম। তবে কেরানীহাটে যখন আমাদের প্যাসেঞ্জার উঠছিল ওই মুহূর্তে সে আবার আমাদেরকে ওভারটেক করে এগিয়ে যায় সামনের দিকে। রয়্যাল কোচের এই বাসটির পিছু পিছু আমরা প্রায় 20 থেকে 25 মিনিট এগিয়েছিলাম। তবে অনেকটা ক্লোজলিও গিয়েছিলাম, কিন্তু আমাদের ড্রাইভার সাহেব আমাদের বাসের গতি কমিয়ে দেন, কেননা ওই বাসটি যেভাবে বেপরোয়া ড্রাইভিং করছিল এবং হঠাৎ করেই ব্রেক চেপে ধরছিল, ড্রাইভার সাহেব বলছিলেন ওর পিছনে থাকা বড় বিপদের কারণ হতেই পারে। এখন প্রায় 2টা বাজে। এই সময় পটিয়া অতিক্রম করার পরে একটা গ্যাপে আমরা এগিয়ে যাই সামনের দিকে।
এরই মধ্যে আমরা চিটাগংয়ে অনেকটা কাছাকাছি পৌঁছে গিয়েছি। তবে চিটাগং থার্ড ব্রিজের আগে এবং থার্ড ব্রিজের পরে দুইবার আমাদের বাসটিকে থামানো হয়। অর্থাৎ থার্ড ব্রিজের আগের কথাটাই আগে বলি, ওই জায়গাতে একজন পুলিশ কর্মকর্তা এবং তার সাথে আরো কয়েকজন সহকর্মী সহ আমাদের বাসটিকে আটকিয়ে দিয়েছিলেন, যার কারণ তাদের কাছে ইনফরমেশন ছিল আমাদের বাসে একজন ড্রাগ ডিলার রয়েছে। তবে পুরো বাস তারা সার্চ করে, ব্যাগ ট্যাগ সবকিছুই, আসলে কিছুই পায় না। চিটাগং থার্ড ব্রিজ পার হবার পরে আমাদের বাসটিকে পুনরায় আবারও দাঁড় করানো হয় এবং এই জায়গাতে আমাদের প্রায় 40 মিনিট লস হয়। অর্থাৎ প্রত্যেকটা সিট, ব্যাগ, লাগেজ সবার সাথে পুলিশ যারা ছিলেন দায়িত্বরত তারা কথা বলেছেন এবং সবার মোবাইলও চেক করেছে। এর মধ্যে একজনের মোবাইলে কোনো একটা ড্রাগসের ছবি পাওয়া গিয়েছিল, যার কারণে তাকে বাস থেকে নামিয়ে নেওয়া হয় এবং বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা না পেয়ে পুরো বাসটিকে ছেড়ে দেয়। তবে পরের দিন, অর্থাৎ আমরা যেদিন সকালে ঢাকায় এসে পৌঁছাই, তারপরে আসলে নিউজ পাই এশিয়া এয়ারকোনের আনকাইয়ের যে বাসটি রিসেন্টলি তাদের বহরে যুক্ত হয়েছে, ওই বাসে আসলে একজন ড্রাগ ডিলার ছিলেন এবং তার কাছে প্রায় 1200 পিস ইয়াবা পাওয়া গিয়েছিল। আমাদের বাসটির তল্লাশির পর যে ব্যক্তির কাছে ছবি পাওয়া গিয়েছিল তাকে নামিয়ে নেওয়া হয় এবং বাসটিকে আটকে রাখা হয়। ওই মুহূর্তে আমি আমার কেবিনে চলে যাই এবং ঘুমিয়ে যাই। তবে ঘুম ভাঙে একেবারে কুমিল্লাতে নামাজের বিরতিতে। চিটাগংয়ে 3:15 থাকলেও এখন ভোর 5:15। আমি প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে যেহেতু নামাজের বিরতি ছিল তাই বাস থেকে একটু নেমেছিলাম। তবে বাসে উঠে পুনরায় আবারও চোখ লেগে যায়। এরপরে আবারও একেবারে ঘুম ভাঙে হোটেল বিরতিতে, অর্থাৎ দ্বিতীয় যে হোটেল বিরতি আমাদের, সেই জায়গাতে আমার একেবারে ঘুম ভাঙে। নামাজের বিরতি শেষ হওয়ার প্রায় 40 মিনিটের মধ্যে, অর্থাৎ এখন সকাল 6টা বাজে, এখন আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি চলছে হোটেল গ্রিন ভিউতে। এই জায়গাতে মূলত গ্রিন লাইন এবং ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাসগুলো যাত্রা বিরতি দিয়ে থাকে। তবে এই মুহূর্তে গ্রিন লাইনের কোনো বাসই নেই। ওই মুহূর্তে শুধুমাত্র আমাদের একটা বাসই ছিল। তবে আমাদের বাসটি থাকা অবস্থায় আরও বেশ কয়েকটি ইম্পেরিয়াল এক্সপ্রেসের বাস এই হোটেলে প্রবেশ করে। আমাদের বাসটি ডলফিন মোড় থেকে ছেড়েছিল 11:30, যদিও টাইম ছিল 11:15, আর এই বাসের টাইম ছিল 11:30। তবে আমাদের ইতিমধ্যে যাত্রা বিরতি শেষ, অর্থাৎ আমাদের প্রায় 20 মিনিট পরে এই বাসটি হোটেলে প্রবেশ করে। তবে আমাদের বাসটির পাশে যে অরেঞ্জ কালারের বাসটি রয়েছে, এই বাসটির টাইম ছিল কক্সবাজার থেকে রাত 10:30, অর্থাৎ আমাদের যে 45 মিনিট আগে ছেড়েও একই সাথে আমরা হোটেল বিরতি ঢুকেছি। এখন সময় 6:25, অর্থাৎ আমরা এই হোটেলে প্রায় 30 মিনিটের মতো একটা যাত্রা বিরতি দিই। এই যাত্রা বিরতি শেষ করে এখন আমরা আবারও রওনা হচ্ছি ঢাকার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছে কুমিল্লার একেবারে শুরুর দিকটাতে, অর্থাৎ চিটাগং থেকে যদি আপনি ঢাকার অভিমুখে যান সেক্ষেত্রে কুমিল্লা আমাদের আরো সামনেই রয়েছে। আর এইদিকে রাস্তা মোটামুটি খালি, যার কারণে বাসের গতিও বেশ ভালোই ছিল বলা চলে। ফাঁকা থাকার কারণটা হলো আসলে চট্টগ্রাম বা কক্সবাজার বা অন্যান্য যেসব পর্যটনীয় স্থান থেকে বাসগুলো রাতে ছেড়েছে সেগুলো অনেকেই ইতিমধ্যে ঢাকায় প্রবেশ করেছে। তবে আমাদের বাসটি যেহেতু স্লিপার বাস, এই বাসগুলো একটু আস্তে ধীরেই চলে, আর লাক্সারিয়াস সেগমেন্ট বা যেগুলো নন এসি বাস সেগুলো বেশ ভালো গতিতেই ছুটে চলে। আপনি আমাদের পাশে কিছুক্ষণ আগে চলে যাওয়া নীলাচলের যে বাসটি ছিল, ওই বাসটিকে দেখলেই বুঝতে পারবেন ওই বাসটি কত দ্রুত গতিতে আমাদেরকে ওভারটেক করে এগিয়ে গেল সামনের দিকে। देखो
সময় 6:32 আর এরই মধ্যে শুরু হলো রাস্তাতে ঝুম বৃষ্টি। আমার জীবনে যা রাগ করছে আমার কপালের মানে কার লগে রাগ করি আল্লাহ হয়তো আমার বাকি রাখছে। এইদিকে রাস্তায় যেমন বৃষ্টি ছিল তেমন বাসের গতিও বেশ ভালোই ছিল বলা চলে। তবে এই রকম বৃষ্টিতে বা পিছলা রাস্তায় এত দ্রুত গতিতে গাড়িটা চালানো হয়তো বা ঠিক হয়নি, এবং বাসের সামনের দিকে যে জার্কিং সেটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে বাসটা অনেকটা দ্রুত চলছিল। এর কারণটা হলো যেহেতু এই বাসটা আসলে সকাল 7টার মধ্যে ঢোকার কথা ছিল, কিন্তু রাস্তায় বৃষ্টি এবং দুই জায়গাতে পুলিশ বাসটিকে আটকে রেখেছিল, সবকিছু মিলিয়ে আমাদের আজ বেশ ভালোই লেট হয়ে গিয়েছিল, যার কারণে ড্রাইভার সাহেব রাস্তা ফাঁকা পেয়ে একটু টানছিলেন। তবে বৃষ্টিতে এইরকম দ্রুত গতিতে গাড়িগুলো চালানো একেবারেই ঠিক নয়, এটা আমার আসলে পার্সোনাল ওপিনিয়ন। বৃষ্টির মধ্যেই ফেনীর কিং স্টার লাইনের কাছে ডাবল ওটি খেলাম, অর্থাৎ একই পেইন্টের 2 ইউনিট হিনো একে 1 সিরিজের বাস আমাদেরকে বেশ ভালো গতিতে ওভারটেক করে এগিয়ে গেল। এই বাসগুলো হয়তো শুরুর দিকে অর্থাৎ ভোর 4:30 বা 5টার যে ট্রিপগুলো সেই ট্রিপের বাসগুলো হয়তো এগুলো। তবে হিনো একে 1 সিরিজের বাসগুলো কিন্তু বৃষ্টিতে বা পিছলা রাস্তাতে অর্থাৎ ভেজা রাস্তাতে হার্ড ব্রেক করলে গাড়ি পিছলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বাসগুলো এত দ্রুত যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে আসলেই ঠিক হয়নি। শুভ সকাল এভরিওয়ান, সকাল 6:45 বেজে গিয়েছে আর এরই মধ্যে আমাদের প্রথম সকাল হলো সেন্ট মার্টিন আল মিজানের একটা বাসকে ওভারটেক করে। অর্থাৎ যদিও সকাল অনেকটা আগেই হয়েছে, কিন্তু আমার ঘড়ির অ্যালার্ম এবং আমার ঘড়ির যে গুড মর্নিং মেসেজ সেটা মাত্রই দিয়েছে সে। বাম দিকে একটু লক্ষ্য করুন, স্টারলাইনের যে বাসগুলো আমাদেরকে ওভারটেক করে এসেছে তারা এখন যাত্রা বিরতি দিয়েছে, আর আমরা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই পৌঁছে যাব কুমিল্লা ক্যান্টনমেন্টে। মূলত কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সোজা রাস্তা হলো ঢাকার দিকে, আর ডান দিকে গেল ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেটের যে বাসগুলো চলাচল করে সেই বাসগুলো এই রুট ধরেই সিলেটের উদ্দেশ্যে যায়। কুমিল্লা ক্যান্টনমেন্টে প্রবেশের আগে রাস্তার দুই পাশে একই রকম রাস্তা খানাখন্দে ভরা। আমি যেদিন কক্সবাজার গিয়েছিলাম সেদিনও একই রকম, অর্থাৎ অপোজিট প্রান্তের লেনও রাস্তা ভাঙাই দেখেছিলাম। সেনানিবাস অতিক্রম করার পূর্বে আবারও বৃষ্টির মাত্রা বেড়ে যায়। তবে ভেবেছিলাম যে একটু দ্রুত হয়তো পৌঁছাতে পারবো, কিন্তু এরকম বৃষ্টি থাকলে হয়তো টাইমলি পৌঁছাতেও পারবো না। যেহেতু এখন আমরা রয়েছি কুমিল্লা ক্যান্টনমেন্টে, অর্থাৎ ঢাকা যেতে যেতে আমাদের আরো ঘন্টা 2 সময় লাগবে, তাই এই জায়গাতে বসে না থেকে চলে যায় আমার কেবিনে আরো একটু রেস্টের জন্য। যা বুঝলাম শরীর বেশ ভালোই ক্লান্ত, কেননা আমি এই পুরো যাত্রাপথে 3বার আমি আমার কেবিনে গিয়েছি, 3বারে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কেননা কক্সবাজারে 2-3টা দিন একটানা ঘুরে বেরিয়েছি, তার কারণে আসলে শরীরটা অনেকটা ক্লান্ত। তবে ঘুমিয়েছিলাম সকাল 7টার একটু আগে পরে, আর ঘুম ভাঙে মোটামুটি যাত্রাবাড়ি অর্থাৎ কাজলার একটু আগে আগে। এই মুহূর্তে ঘড়ির কাঁটা সকাল 8:27 আর আমরা ঢাকায় প্রবেশ করেছি। তবে রয়্যাল কোচের যেই বাসটাকে আমরা পটিয়াতে অতিক্রম করেছিলাম ওই বাসটি এখন পর্যন্ত আমাদের সামনেই রয়েছে। হয়তো যাত্রা বিরতিতে বা যেহেতু আমাদের বাস পুলিশ 2বার আটকিয়েছিল ওই মুহূর্তে এই বাসটি হয়তো এগিয়ে গিয়েছে। তবে ভেবেছিলাম যে খুব দ্রুত নামতে পারবো, কিন্তু এই রাস্তাটা তো বেশ ভালোই জ্যাম দেখতে পাচ্ছি। পুরো হানিফ ফ্লাইওভারটা আজ লাল হয়ে আছে, যেহেতু সপ্তাহের শুরু আজ অর্থাৎ রবিবার আজকে। আমার এই বাস থেকে আজ নামার প্ল্যান ছিল আরামবাগে, যদিও এই বাসটি গাবতলী পর্যন্ত যাবার কথা ছিল, কিন্তু রাস্তায় জ্যাম, 2-1বার পুলিশ আটকানো, হোটেল বিরতি সব মিলিয়ে আমাদের বেশ ভালোই দেরি হয়ে গিয়েছে আজ ঢাকা প্রবেশ করতে করতে। তাই পরবর্তীতে ভাবলাম যে আরামবাগেই নেমে যাই, কিন্তু রাস্তা বা হানি ফ্লাইওভারের যে পরিমাণ জ্যাম দেখছি তা মনে হচ্ছে আরামবাগ পৌঁছতে আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগে যাবে। তাই আর দেরি না করে পরবর্তীতে প্ল্যান চেঞ্জ করে ভাবলাম যে যাত্রাবাড়ি পকেট গেটেই নেমে যাই। সেখানে নেমে খুব দ্রুত বাসা যেয়ে পরবর্তীতে অফিসে যেতে হবে, কেননা আজ প্রথম দিন, অফিস ভুলেও মিস করা যাবে না। সব মিলিয়ে এই বাসের ভ্রমণ যে খুব একটা খারাপ হয়েছে তা কিন্তু বলা যাবে না, বেশ ভালোই হয়েছে, কেননা বাস একেবারে নতুন, অর্থাৎ 3-4 মাস বয়স এই বাসটির, আর বাসের ভেতরের দিকে খুব একটা জার্কিংও নেই, তবে একদম লাস্ট রোতে কিছুটা জার্কিং আছে। তবে আমার সিটটি যেহেতু চাকার উপরে ছিল আমি তেমন একটা ফিল করিনি, আর যেহেতু ক্লান্ত বেশ ভালো ঘুমিয়েছি। তবে যেই জিনিসটা আমার খুব বিরক্ত লেগেছে সেটি হলো বাসের পর্দার যে রড সেটা বেশ ভালোই আওয়াজ করছিল, একদম বিরক্ত লাগছিল এই আওয়াজটা।
সব মিলিয়ে আজ 9 ঘন্টা 15 মিনিটের মতো সময় লেগেছে আমাদের কক্সবাজার থেকে ঢাকা পৌঁছাতে। এখন ঘড়ির কাঁটা 8টা 45, খুব দ্রুত বাস থেকে নেমে গিয়েছি, কেননা অফিস আছে। সো আজ আর কথা বাড়াচ্ছি না, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।